ক্লাস 12 এর অ্যালকোহল, ফেনল, ইথার যে ইউনিটটি শুরু করেছিলাম আমরা, আজকে তার পরবর্তী পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব অ্যালকোহলের ভৌত ধর্মসমূহ। তারপরে আমরা ফেনলের ভৌত ধর্মসমূহ আলোচনা করব। তাহলে প্রথমে দেখে নেই অ্যালকোহলের ভৌত ধর্মসমূহ। প্রথম আমরা যে ভৌত ধর্মটি নিয়ে আলোচনা করব সেটি হলো দ্রাব্যতা। কম আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলগুলি যেমন মিথানল, ইথানল, প্রোপানোয়ানল, প্রোপান টুঅল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, এইগুলো জলে যে কোনো অনুপাতে দ্রাব্য। তো জলে দ্রবীভূত হওয়ার কারণ হলো জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারা। হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ার দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে ফ্লুরিন, অক্সিজেন বা নাইট্রোজেনের মধ্যে কোনো একটি তড়িৎ ঋণাত্মক মৌলকে থাকতে হবে, এবং ফ্লুরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন এদের কোনো একটির সাথে সংযুক্ত হাইড্রোজেন থাকতে হবে, তবেই হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়া সম্ভব। এখানে অক্সিজেন আছে, অর্থাৎ FON এর মধ্যে অক্সিজেন আছে এবং তার সাথে সংযুক্ত হাইড্রোজেন আছে। জলের মধ্যেও জলের অক্সিজেন আছে এবং তার সাথে সংযুক্ত হাইড্রোজেন আছে। তাই অ্যালকোহলের H এবং জলের O এর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে, আবার জলের H এর সাথে অ্যালকোহলের O এর হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে। এইভাবে একটা শৃঙ্খলাকার হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে অ্যালকোহল জলে দ্রবীভূত হচ্ছে। তাহলে এবার প্রশ্ন হলো যে সমস্ত অ্যালকোহলই কি জলে দ্রাব্য? উত্তরটা না, সমস্ত অ্যালকোহল জলে দ্রাব্য নয়, বা দ্রবীভূত হতে পারলেও দ্রাব্যতার রকম ফের ঘটে। অর্থাৎ কেউ বেশি দ্রাব্য হয়, কেউ খুবই অল্প দ্রাব্য হয়, আবার কেউ অদ্রাব্য হয়। তা কেন হলো? প্রত্যেকটা অ্যালকোহলের মধ্যেই তো OH গ্রুপ বর্তমান, তাহলে সকলেই তো জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন করতে সক্ষম। তাহলে এরকম বিভেদের কারণ কি? অ্যাকচুয়ালি অ্যালকোহলের দ্রাব্যতাগুলি নির্ধারণ করে অ্যালকিল গ্রুপ, অর্থাৎ আর গ্রুপ। আর গ্রুপ ঠিক করে দেয় যে কোন অ্যালকোহল জলে কতটা দ্রাব্য হবে। OH গ্রুপ, এটি তো মূলত জলের সাথে হাইড্রোজেন বন্ধনে যুক্ত হচ্ছে, তাহলে এটি জলাকর্ষী গ্রুপ। এর প্রাধান্য যদি বেশি হয় তার মানে সেই অ্যালকোহলটা জলে দ্রবীভূত হয়। আর পার্ট অর্থাৎ অ্যালকিল গ্রুপ মানে হাইড্রোকার্বন গ্রুপ, এই পার্টটি জলবিকর্ষী গ্রুপ। এই পার্টের প্রাধান্য যদি বেশি হয় তাহলে তার দ্রাব্যতা, অ্যালকোহলের দ্রাব্যতা কম হয়। যদি আর পার্ট ছোট হয়, ছোট হলে প্রাধান্য কম, তার মানে তখন OH গ্রুপের প্রাধান্য বেশি, তাই অ্যালকোহল জলে দ্রাব্য। আর পার্ট যদি বড় হয় তবে আর পার্টেরই প্রাধান্য বেশি, অর্থাৎ জলবিকর্ষী গ্রুপের প্রাধান্য বেশি, তখন অ্যালকোহলটি জলের দ্রাব্যতা কম বা জলে প্রায় অদ্রাব্য। তাহলে আমরা দুটো ফ্যাক্টর এখানে লিখলাম যে আর যদি খুব ছোট হয়, খুব ছোট, তাহলে তার প্রাধান্য খুব কম হবে, অর্থাৎ জলবিকর্ষী গ্রুপের প্রাধান্য কম হয়ে যাবে। তার মানে তখন OH গ্রুপ ফ্যাক্টর হবে। এবার OH গ্রুপ তো সবার ক্ষেত্রে একই, সমস্ত অ্যালকোহলের ক্ষেত্রে, তাই সেটি তখন জলের সাথে হাইড্রোজেন বন্ধন করবে, তাই জলে দ্রাব্য হবে। অর্থাৎ আর ছোট হলে জলে দ্রাব্য অ্যালকোহলটি, আর বড় হলে জলবিকর্ষী গ্রুপের প্রাধান্য বেশি, তখন OH গ্রুপ থাকলেও কিন্তু এ স্থির করবে যে সে জলে দ্রাব্য হবে কিনা বা হলেও কতটা দ্রাব্যতা হবে। তাহলে আর যখন বড় হবে তখন তারই প্রাধান্য বেশি, জলবিকর্ষী গ্রুপের প্রাধান্য বেশি, তাই তখন জলের দ্রাব্যতা কিন্তু হেরফের হবে, অর্থাৎ জলে সেটা কম দ্রাব্য হবে বা অদ্রাব্যও হতে পারে। যেমন ইথানল এবং ডেকানওয়ানল। ইথানল জলে দ্রাব্য, কিন্তু ডেকানওয়ানল জলে প্রায় অদ্রাব্য। এটা কেন হলো? কারণ ইথানলের ক্ষেত্রে আর গ্রুপটা ছোট, তাহলে আর গ্রুপ ছোট হলে প্রাধান্য কম হবে,
তাই তখন OH গ্রুপ ফ্র্যাকচার, তাই জলে দ্রাব্য। কিন্তু ডেকান 1 অল হলে এই গ্রুপটা কিন্তু এই যে হাইড্রোকার্বন পোর্শনটা বড়, খুবই বড়, অর্থাৎ জলবিকর্ষী গ্রুপের এখানে প্রাধান্য বেশি, তাই তার দ্রাব্যতা কিন্তু কম হবে, অর্থাৎ জলে এটি প্রায় অদ্রাব্য হবে। ডেকান 1 অল জলে প্রায় অদ্রাব্য। এবার আমরা সেকেন্ড এক্সাম্পলে আসি। এন বিউটাইল অ্যালকোহল, আইসোবিউটাইল অ্যালকোহল, সেক বিউটাইল অ্যালকোহল এবং টি বিউটাইল অ্যালকোহল, এদের প্রত্যেকেরই সংকেত কিন্তু C4H10O, অর্থাৎ প্রত্যেকেরই যে আর গ্রুপ আছে তাতে কিন্তু কার্বন সংখ্যা এবং হাইড্রোজেন সংখ্যা একই। তাহলে এখানে কি আর গ্রুপের প্রাধান্য একই হবে না আলাদা হবে? কারণ এই ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই তো একই সংখ্যক কার্বন দিয়ে আর তৈরি হয়েছে, অ্যালকিল গ্রুপটি তৈরি হয়েছে। তাহলে যে জলবিকর্ষী গ্রুপ তার প্রাধান্য কি সব ক্ষেত্রে সমান হবে, অর্থাৎ এদের দ্রাব্যতা কি সমান হবে? উত্তরটা না। তো এটা বুঝতে গেলে আমাদেরকে দেখতে হবে যে শাখা প্রশাখা কতগুলি আছে, অর্থাৎ এইখানে যে কার্বনটি আছে, প্রথম কার্বনটি যার সাথে OH গ্রুপ যুক্ত আছে, তার সাথে কিন্তু একটাই মূল শৃঙ্খল আছে, একটাই। তাহলে আমরা এখানে এক লিখতে পারি, একটাই আছে। আইসোবিউটাইল অ্যালকোহলের ক্ষেত্রে ব্রাঞ্চ কিভাবে এসছে? এখানে যে কার্বনটা আছে তার সাথে যে OH আছে, এখানেও কিন্তু একটাই ব্রাঞ্চিং আছে, যদিও ব্রাঞ্চিংটার মধ্যে আবার ভেঙে গেছে, অর্থাৎ উপর দিকে একটা CH3 এসছে। সেক বিউটাইল অ্যালকোহলের ক্ষেত্রে এখানে যে কার্বনটি আছে তার সাথে দুটো ব্রাঞ্চ আছে, এই দুটো। টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের ক্ষেত্রে যে কার্বনটি আছে, কার্বনের সাথে OH আছে, তার সাথে কিন্তু তিনটি ব্রাঞ্চিং আছে, এটা একটা, এটা একটা এবং এটা একটা। যত ব্রাঞ্চিং বৃদ্ধি পাবে তত আর গ্রুপের প্রাধান্য কমবে। তার কারণ যত ব্রাঞ্চিং বৃদ্ধি পাবে তত সেই শৃঙ্খলটি বর্তুলাকার হয়ে যাবে, মানে ধীরে ধীরে তার পৃষ্ঠতল কমে আসবে। যেমন গোল হয়ে গেলে সারফেস এরিয়া, পৃষ্ঠতল কমে যায়, ঠিক তেমন ভাবেই এটা যত গোল হয়ে যাচ্ছে, অর্থাৎ যত ব্রাঞ্চিং বৃদ্ধি পাচ্ছে, তত কিন্তু পৃষ্ঠতলের পরিমাণ কমে যাচ্ছে। আর পৃষ্ঠতলের পরিমাণ কমে গেলে আর গ্রুপের, অর্থাৎ জলবিকর্ষী গ্রুপের প্রাধান্য কমে যায়, তাই দ্রাব্যতা ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখলাম যে যত ব্রাঞ্চিং বৃদ্ধি পাবে, যত সারফেস এরিয়া, পৃষ্ঠতল কমতে থাকবে, তত কিন্তু অ্যালকোহলের দ্রাব্যতা বৃদ্ধি পাবে, কারণ আর গ্রুপের প্রাধান্য তত হ্রাস পেতে থাকবে। তাহলে যদি বিভিন্ন অ্যালকোহলের মধ্যে একই রকম কার্বন সংখ্যাযুক্ত আর গ্রুপ থাকে, তবে আমরা তখন কিন্তু পার্শ্ব শৃঙ্খল সংখ্যা দেখব। যদি পার্শ্ব শাখার সংখ্যা বাড়তে থাকে তবে জলবিকর্ষী গ্রুপের পৃষ্ঠতলের পরিমাণ হ্রাস পাবে। যেমন এখান থেকে এখানে আসার জন্য পৃষ্ঠতলের পরিমাণ কিছুটা কমেছে, এখান থেকে এখানে আসলে পরে সেক বিউটাইল অ্যালকোহলের ক্ষেত্রে আরো পৃষ্ঠতলের পরিমাণ কমেছে, এবং টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের ক্ষেত্রে পৃষ্ঠতলের পরিমাণ আরো হ্রাস পেয়েছে। অর্থাৎ জলবিকর্ষী গ্রুপের প্রাধান্য কিন্তু হ্রাস পেয়েছে, তাই জলে দ্রাব্যতা বৃদ্ধি হয়েছে। অর্থাৎ এদের মধ্যে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের দ্রাব্যতা জলে সবচেয়ে বেশি এবং এন বিউটাইল অ্যালকোহলের দ্রাব্যতা জলে সবচেয়ে কম। তাহলে আমরা এখনো পর্যন্ত যে বিষয়গুলো দেখলাম সেটা হচ্ছে আর যত বড় হবে তাহলে প্রাধান্য বেশি হবে, দ্রাব্যতা কম হবে। দ্বিতীয়ত, একই সংখ্যক কার্বন দিয়ে গঠিত আর থাকলে পরে, একই সংখ্যক কার্বন দিয়ে গঠিত আর যদি হয় এবং বিভিন্ন অ্যালকোহলে যদি পার্শ্ব শাখার সংখ্যা আলাদা আলাদা থাকে, যেমন আমরা একটু আগে দেখলাম এন বিউটাইল অ্যালকোহল, আইসোবিউটাইল অ্যালকোহল, সেক বিউটাইল অ্যালকোহল এবং টি বিউটাইল অ্যালকোহল, তাহলে পার্শ্ব শাখার সংখ্যা যত বেশি হবে তত কিন্তু প্রাধান্য কমে যাবে আর গ্রুপের এবং দ্রাব্যতা বেশি হবে। তৃতীয়ত, কোন অ্যালকোহলের মধ্যে যদি একাধিক OH গ্রুপ থাকে তবে OH গ্রুপের সংখ্যা যত বেশি হবে তত তার দ্রাব্যতা বেশি হবে। তৃতীয় প্রশ্নে আসি।
ইথাইল অ্যালকোহল, ডাইমিথাইল ইথার এবং প্রোপেন, এদের মধ্যে কোনটির দ্রাব্যতা বেশি হবে? এক্ষেত্রে আমরা দেখব যে কোনটি জলের সাথে হাইড্রোজেন বন্ধন করতে পারছে এবং বেশি পরিমাণে হাইড্রোজেন বন্ধন করতে সক্ষম হচ্ছে। অর্থাৎ 4 নম্বর যে ফ্যাক্টরটা আমরা লিখলাম সেটা হচ্ছে জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠনের সক্ষমতা কত, সেটা আমাদেরকে বিচার করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটির দ্রাব্যতা বেশি। হাইড্রোজেন বন্ধন গঠনের সক্ষমতার ক্রাইটেরিয়া কি? FON অর্থাৎ ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের মধ্যে কোনো একটি থাকতে হবে এবং তাদের সাথে সংযুক্ত হাইড্রোজেন থাকতে হবে যাতে জলের সাথে এরা হাইড্রোজেন বন্ধন করতে পারে। ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে অক্সিজেন আছে অর্থাৎ FON এর মধ্যে একটি আছে এবং ও এর সাথে সংযুক্ত হাইড্রোজেনও আছে, অর্থাৎ এক্ষেত্রে দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করছে। তাহলে এরা কিন্তু জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম। সেটা আমরা এর আগের ছবিতে দেখেছিলাম যে কিভাবে সে জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন করছে। তাহলে ইথানলের ক্ষেত্রে যেহেতু দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করছে, ইথানল জলের অণুর সাথে ইথানলের এই হাইড্রোজেন দিয়ে যেমন হাইড্রোজেন বন্ধন করতে সক্ষম হচ্ছে, তেমনি ইথানলের এই অক্সিজেন দিয়েও কিন্তু জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন করতে সক্ষম হচ্ছে। অর্থাৎ O এবং H অ্যালকোহলের এই দুটো পরমাণুই ব্যবহৃত হচ্ছে জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে। ডাইমিথাইল ইথার অক্সিজেন আছে কিন্তু তার সাথে সংযুক্ত হাইড্রোজেন নেই। ও এর সাথে কিন্তু কার্বন আছে দুটো, কিন্তু কার্বনের সাথে হাইড্রোজেন আছে, ও এর সাথে ডিরেক্টলি কোনো হাইড্রোজেন নেই। তাহলে সে জলের সাথে সামান্য পরিমাণ হাইড্রোজেন বন্ধন করতে সক্ষম হবে জলের শুধুমাত্র H দিয়ে। অর্থাৎ এই যে শুধুমাত্র ডাইমিথাইল ইথারের যে অক্সিজেনটি আছে সেই অক্সিজেনটা জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন করছে, কিন্তু যেহেতু এর মধ্যে অক্সিজেনের সাথে সংযুক্ত কোনো হাইড্রোজেন নেই, তাই সেই হাইড্রোজেন, যেমন অ্যালকোহলের ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোই জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন করছিল, এখানে কিন্তু তেমন ব্যাপার নেই। অর্থাৎ এখানে হাইড্রোজেন বন্ধন করতে পারলেও সেই সংখ্যাটা, হাইড্রোজেন বন্ধন করতে পারার সংখ্যাটা খুব কম, খুব নগণ্য। তাই ইথাইল অ্যালকোহলের দ্রাব্যতা খুব বেশি, ডাইমিথাইল ইথারের কম। তাই এবার আমরা দেখে নিই প্রোপেনের এবং ডাইমিথাইল ইথারের মধ্যে কি হয়। প্রোপেন জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন করতে কোনোভাবেই সক্ষম নয়, কারণ এখানে FON নেই বা FON না থাকায় তার সাথে কোনো হাইড্রোজেনের কথাও এখানে আসছে না। অর্থাৎ এখানে দুটো ক্রাইটেরিয়ার একটাও ফুলফিল হচ্ছে না। তাই প্রোপেন জলের অণুর সাথে কোনো রকমের হাইড্রোজেন বন্ধন করতে সক্ষম নয়, তাই এটির দ্রাব্যতা সবচেয়ে কম। এর দ্রাব্যতা সবচেয়ে কম, প্রায় একেবারেই অদ্রাব্য প্রোপেন। ডাইমিথাইল ইথার দ্রাব্যতা খুব কম, প্রায় অদ্রাব্য, কিন্তু সামান্য কিছু হলেও তার দ্রাব্যতা আছে যেহেতু সামান্য পরিমাণ হাইড্রোজেন বন্ধন এক্ষেত্রে হচ্ছে। কিন্তু ইথাইল অ্যালকোহলের দ্রাব্যতা এখানে হাইয়েস্ট এবং প্রায় সমস্ত অনুপাতে জলে এরা দ্রাব্য হবে, কারণ এরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ হাইড্রোজেন বন্ধন তৈরি করতে সক্ষম। চতুর্থ প্রশ্নে আসি, ইথাইল অ্যালকোহল এবং ফেনল এদের মধ্যে কোনটির দ্রাব্যতা বেশি হবে? এখানে দুজনের ক্ষেত্রে কিন্তু OH গ্রুপ আছে এবং একটি করেই আছে, তাহলে 3 নাম্বার ফ্যাক্টর এখানে ম্যাটার করছে না, 4 নাম্বার ফ্যাক্টর এখানে ম্যাটার করছে না। এখানে আমাদের 1 নাম্বার ফ্যাক্টর কিন্তু ম্যাটার করতে পারে, কারণ এখানে যে R গ্রুপটি আছে, অর্থাৎ এখানে যে ফিনাইল গ্রুপটি আছে, সেটি কিন্তু আকারে যথেষ্ট বড় ইথাইল অ্যালকোহল এর ইথাইল গ্রুপের তুলনায়। তাহলে যদি বড় হয় আকারে, তাহলে আমরা 1 নাম্বার ফ্যাক্টরে যাব, প্রাধান্য বেশি, তাই এর দ্রাব্যতা কম। অর্থাৎ ফেনল জলে দ্রাব্যতা কম দ্রবীভূত হয়। অ্যালকোহল জলের তুলনামূলক ইথাইল অ্যালকোহল জলের তুলনামূলক বেশি দ্রবীভূত হয়, কারণ তার R গ্রুপ ছোট। তাহলে দ্রাব্যতা নির্ণয়ের ক্ষেত্রে এই 4টি ফ্যাক্টরকে মনে রাখতে হবে, তাহলে সেই
প্রশ্নটি অ্যান্সার করতে আমাদের সুবিধা হবে। এবার আমরা পরবর্তী অংশে আসি, অর্থাৎ দ্বিতীয় ভৌত ধর্ম নিয়ে আলোচনা করব, স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক কি এটা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে যদি কোনো তরলকে উত্তপ্ত করা হয় তবে সেটি গ্যাসীয় অবস্থায়, বাষ্পীভূত অবস্থায় পৌঁছায়। যে তরল যত সহজে বাষ্পীভূত অবস্থায় পৌঁছায় তাকে ফোটাতে তত কম তাপমাত্রার প্রয়োজন, তার মানে তার স্ফুটনাঙ্ক কম। তার মানে যে তরল যত সহজে বাষ্পীভূত হয় তার স্ফুটনাঙ্ক তত কম। তা স্ফুটনাঙ্কের পার্থক্য হওয়ার কতগুলো কারণ আমি এখানে লিখে দিয়েছি, সেগুলো আমি পরপর বলি। প্রথম কথা আছে, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন হলে পরে সংগনিত অবস্থায় থাকতে পারবে, অর্থাৎ স্ফুটনাঙ্ক বেশি হবে। তো এটা কি এবং কাদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা বুঝতে গিয়ে আমরা দুটো এক্সাম্পল নিলাম, একটা ইথাইল অ্যালকোহল আর একটা ডাইমিথাইল ইথার। ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু OH আছে, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ার দুটো উপাদানই এখানে আছে। তাহলে যদি ইথাইল অ্যালকোহল গুলো পাশাপাশি আসে তাহলে কি হতে পারে, তাহলে অপর একটি ইথাইল অ্যালকোহল কিন্তু হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধন করতে পারে। এই যে O এর সাথে H এর হাইড্রোজেন বন্ধন গঠিত হলো। এইভাবে একাধিক ইথাইল অ্যালকোহল পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে, এই যে এটা একটা হাইড্রোজেন বন্ধন, এটা একটা হাইড্রোজেন বন্ধন, এরকম হাইড্রোজেন বন্ধন গঠন করে একসাথে সংযোজিত অবস্থায় রয়েছে। তাহলে একসাথে যদি সংযোজিত অবস্থায় থাকে তাহলে এদেরকে হিট করে বাষ্পীভূত অবস্থায় নিয়ে যেতে বেশি তাপ শক্তির প্রয়োজন, কারণ এরা এবার সবাই তো একসাথে আছে। একটা লাঠিকে ভেঙে ফেলা খুব সহজ, কিন্তু একসাথে যদি অনেকগুলো লাঠি বাঁধা অবস্থায় থাকে তাহলে সেই লাঠিকে ভেঙে ফেলা অনেক কঠিন। তাহলে এখানেও তাই, যেহেতু অনেকগুলো ইথাইল অ্যালকোহল একসাথে সংযোজিত সংগনিত অবস্থায় রয়েছে, তাই তাদেরকে ভেঙে ফেলে বাষ্পীভূত করা অনেকটাই কঠিন, অর্থাৎ বেশি তাপমাত্রার প্রয়োজন হবে তাদের মধ্যেকার যে বন্ধনগুলি আছে সেগুলিকে ভেঙে ফেলতে। তাই ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক এখানে বেশি হবে, সেটা বোঝা যাচ্ছে। ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে কিন্তু অক্সিজেন আছে, কিন্তু অক্সিজেনের সাথে কোনো হাইড্রোজেন নেই। তাহলে যেহেতু অক্সিজেনের সাথে যেহেতু কোনো হাইড্রোজেন নেই, তাহলে এক্ষেত্রে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন বা কোনো ধরনের হাইড্রোজেন বন্ধনই গঠন হওয়া সম্ভব নয়। তাই এটি একক অণু হিসাবে অবস্থান করছে, অর্থাৎ একটা অণুর সাথে আর একটা অণুর কোনো যোগ নেই। তাই এই একক অণুকে এবার বাষ্পীভূত করতে অনেক কম তাপ শক্তির প্রয়োজন, কারণ তারা তো একসাথে জোটবদ্ধ অবস্থায় নেই। তাই ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক কম, কিন্তু ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি। তাহলে আমরা প্রথমটির এক্সাম্পল দেখে ফেললাম কখন হচ্ছে এটি। দ্বিতীয় ক্ষেত্রে এবার চিন্তা করি, আণবিক গুরুত্ব বৃদ্ধি হলে বলা আছে যে স্ফুটনাঙ্ক বেশি হবে। এটি কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ দুটো আলাদা আলাদা অ্যালকোহল নিয়েছি, একজনের আণবিক গুরুত্ব কম, একজনের বেশি। তাহলে যার আণবিক গুরুত্ব বেশি হবে তার স্ফুটনাঙ্ক বেশি হবে। এখানে আমরা সেরকম ধরনের দুটো এক্সাম্পল নিলাম, একটা ইথানল আর একটা ডেকান-1-অল। তা ডেকান-1-অলে কিন্তু হাইড্রোকার্বন পার্টটা যথেষ্ট বড় আছে, তার মানে এর আণবিক গুরুত্ব বেশি, এর আণবিক গুরুত্ব কম। তাহলে আণবিক গুরুত্ব বেশি হলে এর স্ফুটনাঙ্ক বেশি হবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, আণবিক গুরুত্ব বেশি হলে স্ফুটনাঙ্ক কেন বেশি হবে? আমি এক্ষেত্রে যদি দুটো বস্তু নিই, যেমন একটা গোটা ইট নিলাম, গোটা ইটটা হচ্ছে ডেকান-1-অল, এবং একটা ইটের টুকরো নিলাম, সেটা ইথাইল অ্যালকোহল। যেহেতু ইথাইল অ্যালকোহল আকারে ছোট, আমি ইটের টুকরোর সাথে চিন্তা করছি, আর ডেকান-1-অলকে একটা গোটা ইটের সাথে চিন্তা করছি। তাহলে গোটা ইটকে উত্তোলন করা সহজ না এক টুকরো ইটকে উত্তোলন করা সহজ? উত্তরটা নিশ্চয়ই এক টুকরো ইট, কারণ তার ভর কম, তাকে বাষ্পীভূত করতে, বাষ্পে পরিণত করতে কম শক্তির দরকার। কিন্তু এ তো ভারী, একে উত্তোলন করতে অর্থাৎ তরল অবস্থা থেকে বাষ্পীভূত অবস্থায় নিয়ে যেতে অনেক বেশি শক্তির দরকার, কারণ এ তো আকারে বড় এবং ভারী যেহেতু। তাই ডেকান-1-অলের আণবিক গুরুত্ব বেশি হওয়ায় তার স্ফুটনাঙ্ক বেশি হচ্ছে।
এটির স্ফুটনাঙ্ক 200 ডিগ্রির বেশি হয় এবং ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক 80-র কম হয়, 74 বা 78 এরকম টাইপের হয় ইথাইল অ্যালকোহল স্ফুটনাঙ্কটি, মানে নর্মাল আমাদের অ্যাটমসফেরিক প্রেসারে। অর্থাৎ এটি জলের থেকেও কম স্ফুটনাঙ্ক, কিন্তু এর 200-র থেকেও বেশি, 220-র ওপরে হয় এর স্ফুটনাঙ্ক। এর কারণই হচ্ছে আণবিক গুরুত্ব। তাহলে আমরা দেখলাম 2 নাম্বার ফ্যাক্টরটি তখনই কাজ করবে যখন দুটো অ্যালকোহল আসবে। দুটো অ্যালকোহল, তাদের আর গ্রুপ বিভিন্ন, অর্থাৎ আণবিক গুরুত্বের পার্থক্য রয়েছে। সেক্ষেত্রে আমরা কিন্তু 2 নাম্বার পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করতে পারবো যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি, কোনটির কম। এবার আমরা আসবো তৃতীয় পয়েন্টে। 3 নাম্বার পয়েন্টটি ব্যাখ্যা করতে গিয়ে আমরা 4টি অ্যালকোহল নিয়েছি, একটা এন-বিউটাইল অ্যালকোহল, একটা সেক-বিউটাইল অ্যালকোহল, আইসোবিউটাইল অ্যালকোহল, এন-বিউটাইল অ্যালকোহল, আইসোবিউটাইল অ্যালকোহল, সেক-বিউটাইল অ্যালকোহল এবং টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। তো এদের সবারই সংকেত কিন্তু C4H10O, অর্থাৎ আণবিক গুরুত্ব সমান। তার মানে এটা সবাই সমাবয়বী অ্যালকোহল, আণবিক গুরুত্ব যেহেতু সমান, এবং উভয়ই প্রত্যেকেই অ্যালকোহল। তো এক্ষেত্রে আমাদেরকে 3 নাম্বার পয়েন্টের সাহায্য নিতে হবে যে যত ধীরে ধীরে পার্শ্ব শৃঙ্খলের সংখ্যা বৃদ্ধি হবে তত পৃষ্ঠতলের পরিমাণ হ্রাস পাবে, এবং পৃষ্ঠতলের পরিমাণ হ্রাস হওয়ায় ভ্যান ডার ওয়ালের আকর্ষণ বল হ্রাস পাবে, তাই স্ফুটনাঙ্কও হ্রাস পাবে। অর্থাৎ এই যে সংগুণিত অবস্থার কথা আমি বললাম হাইড্রোজেন বন্ধনের উপরে, শুধু হাইড্রোজেন বন্ধনের জন্য যে সংগুণিত অবস্থা রয়েছে সেটি নয়, এখানে যে আর গ্রুপগুলো রয়েছে আর গ্রুপগুলোর মধ্যেও কিন্তু একটা দুর্বল আকর্ষণ বল কাজ করে। যেমন আমাদের মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল কাজ করে, ঠিক তেমনই ভাবে যে কোনো ছোট মাইক্রোস্কোপিক বস্তুর ক্ষেত্রে কিন্তু ভ্যান ডার ওয়ালের আকর্ষণ বল কাজ করে। এটা খুব দুর্বল আকর্ষণ বল, কিন্তু স্টিল ইট অপারেটস। তাহলে এই যে আর গ্রুপগুলোর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কাজ করার জন্য কি হয়, তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে একে অপরকে সংগঠিত অবস্থায় রাখে, একে অপরকে জোটবদ্ধ অবস্থায় রাখে। এবার যদি আর গ্রুপের ক্ষেত্রে পার্শ্ব শাখার সংখ্যা বৃদ্ধি পায় তবে কিন্তু পৃষ্ঠতল কমতে থাকে। যেমন আমরা যত উপর থেকে এখানে নিচের দিকে যাচ্ছি তত কিন্তু পৃষ্ঠতলের পৃষ্ঠ শাখার পরিমাণ কমে যাচ্ছে, বেশি হচ্ছে, পৃষ্ঠ শাখার পরিমাণ বাড়ছে এবং তার সাথে সাথে কিন্তু পৃষ্ঠতলের পরিমাণ কমে আসছে। পৃষ্ঠতলের পরিমাণ যত কমে তত ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটা দুর্বল হতে শুরু করে, তত ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কমে যায়। অর্থাৎ উপরের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বেশি, নিচের ক্ষেত্রে কম। কম হয়ে যাওয়ার জন্য এরা কম সংগুণিত অবস্থায় থাকবে, তাই এদের স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হবে। অর্থাৎ উপরের অ্যালকোহলটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, নিচেরটির স্ফুটনাঙ্ক এখানে সবচেয়ে কম। তাহলে 3 নাম্বার পয়েন্টটি আমরা তখনই অ্যাপ্লাই করব যখন সমাবয়বী অ্যালকোহল ব্যাখ্যা করতে হবে, তাছাড়া কিন্তু এটা প্রয়োজন নেই। এবার আসি আমাদের 4 নাম্বার পয়েন্টে, অর্থাৎ OH গ্রুপের যত সংখ্যা বৃদ্ধি পাবে তত সংগুণিত অবস্থা বাড়বে। সেটা তো ঠিকই, কারণ OH গ্রুপের সংখ্যা বৃদ্ধি হলে তত আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের সংখ্যা বাড়বে, অর্থাৎ একটা অ্যালকোহলের সাথে অপর একটা অ্যালকোহলের মধ্যে তত আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন বেশি হচ্ছে, তাই সংগুণিত অবস্থা আরো ভালোভাবে গঠিত হবে, আরো ভালোভাবে তারা জোটবদ্ধ অবস্থায় থাকবে এবং স্ফুটনাঙ্ক বেশি হবে। যেমন এই দুটো অণুর ক্ষেত্রে এটি গ্লিসারল এবং এটি মনোইথাইল গ্লিসারল, এখানে যেহেতু ইথাইল গ্রুপটি আছে তাই মনোইথাইল গ্লিসারল। তো এখানে 3টা OH গ্রুপ আছে গ্লিসারলের ক্ষেত্রে, কিন্তু এখানে আছে মাত্র 2টি OH গ্রুপ। তাহলে এই যে গ্লিসারল অণুটি অপর একটি গ্লিসারল অণুর সাথে 3টে OH বন্ধন প্রয়োগ করে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করবে, তাহলে এদের সংগুণিত অবস্থাটি আরো জোটবদ্ধ অবস্থা হবে, মানে আরো এরা জোটবদ্ধ অবস্থায় ভালো থাকতে পারবে, তাই এদের স্ফুটনাঙ্ক বেশি হবে। কিন্তু এখানে মাত্র 2টি OH গ্রুপ আছে, তাই এক্ষেত্রে সংগুণিত অবস্থা এর মতো অতটা সুন্দর হবে না, তাই তো, তাই এর ক্ষেত্রে কিন্তু স্ফুটনাঙ্ক কম হবে। দেখা যায় এটার স্ফুটনাঙ্ক 230 ডিগ্রি সেলসিয়াস
এবং এই স্ফুটনাঙ্ক 290°C গ্লিসারলের ক্ষেত্রে, কারণ এক্ষেত্রে 3টি OH গ্রুপ থাকায় আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের পরিমাণ বেশি, অর্থাৎ সংগঠিত অবস্থায় ভালো তারা থাকতে পারছে, তাই স্ফুটনাঙ্ক বেশি। আমি এখানটায় আর একটা এখানে লিখে দিলে ভালো হতো, সেটি হচ্ছে এক্ষেত্রে আমরা লিখতে পারি আন্তরাণবিক H বন্ধন বেশি হবে, তাই সংগঠিত অবস্থায় ভালো থাকতে পারবে, তাই স্ফুটনাঙ্ক বেশি হবে। আমরা দুটি ফেনল নিলাম, একটা অর্থোনাইট্রোফেনল, একটা প্যারানাইট্রোফেনল। এদের মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি হবে? কারণ দুটির ক্ষেত্রে তো OH গ্রুপ আছে, তাহলে দুটি তো হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম, কিন্তু স্ফুটনাঙ্কের একটা পার্থক্য হবে। তাহলে দেখে নিই সেটি কোনটির ক্ষেত্রে। দুটির ক্ষেত্রে OH থাকলে পরেও অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে OH এবং NO2 গ্রুপ কাছাকাছি অবস্থিত হওয়ায় এদের মধ্যে কিন্তু অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে। এরা নিজেদের মধ্যেই হাইড্রোজেন বন্ধন গঠিত করে ফেলছে, তাই এরা অপর কোনো অণুর সাথে হাইড্রোজেন বন্ধন করতে পারছে না। তাই প্রতিটা অর্থোনাইট্রোফেনল অণু একক অণু হিসাবে অবস্থান করছে, অর্থাৎ সংগঠিত অবস্থায় এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। তাই একক অণু হিসাবে অবস্থান করায় এদের স্ফুটনাঙ্ক কম। অর্থোনাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক কম, প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক বেশি। তার কারণ প্যারানাইট্রোফেনলে OH আর NO2 গ্রুপ অনেক দূরে আছে, প্যারা পজিশনে আছে, তাই এদের ক্ষেত্রে অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন তৈরি না হয়ে তৈরি হচ্ছে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন, অর্থাৎ একটি অণু অপর একটি অণু এবং অপর একটি অণু এইভাবে তারা বিভিন্ন অণুর সাথে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে আছে, অর্থাৎ এরা সংগঠিত অবস্থায় রয়েছে। সংগঠিত অবস্থায় থাকার জন্য এরা একসাথে জোটবদ্ধ হওয়ায় এদের স্ফুটনাঙ্কটা বেশি, তাই প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক বেশি, কিন্তু অর্থোনাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক কম। তোমরা খেয়াল করে দেখবে আমি যখন পয়েন্টগুলো লিখেছিলাম তখন প্রথম যে পয়েন্টে লিখেছিলাম সেখানে কিন্তু লিখেছিলাম আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। তাই আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন হতেই হবে কিন্তু সংগঠিত অবস্থার ক্ষেত্রে। হাইড্রোজেন বন্ধন দু রকমের হয়, একটা অনুমধ্যস্থ অর্থাৎ অন্তঃআণবিক আর আন্তরাণবিক। আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন হলে পরেই একমাত্র সংগঠিত অবস্থায় থাকতে পারে। তাই এখানে যেহেতু প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন হচ্ছে, তাই এটি স্ফুটনাঙ্ক বেশি। তাহলে আজকে যে আমরা অ্যালকোহল এবং ফেনলের ভৌত ধর্ম নিয়ে আলোচনা করলাম সেই পর্বটি এখানেই শেষ। তোমরা নেক্সট পর্বগুলি দেখতে থাকো, সেখানে অ্যালকোহল, ফেনল এবং ইথারের আরো পরবর্তী অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।